আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যেভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী অর্থব্যবস্থার গতি প্রকৃতি অনুষ্ঠান। এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করে ইউটিউবে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনার জন্য বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করেছি, আর সে বিষয়টি হচ্ছে দেশের শিক্ষিত বেকারত্ব দূরীকরণের উপায়। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য, শিক্ষাবিদ, পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল, এনসিসি ব্যাংক পিএলসি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ ইসলামিক ব্যাংকিং ডিভিশন জনাব আবুল কাসেম মোহাম্মদ সফিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, বেকারত্ব আমাদের দেশের একটি আর্থিক এবং সামাজিক সমস্যা। বেকাররা সমাজ এবং রাষ্ট্রের নিকট বোঝা হিসাবে বিবেচিত হয়ে থাকেন। বেকারত্বের কারণে তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে, আত্মবিশ্বাস কমে যায়, হতাশা তৈরি হয়। আর এই হতাশা থেকে অনেকে আত্মহননের পথ বেছে নেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রম শক্তি জরিপ 2023 অনুযায়ী আমাদের দেশে বর্তমানে 63 লাখ বেকার জনগণ রয়েছেন। এর মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা 54 লাখের ওপর, যা মোট বেকারের প্রায় 87%। দেশের শিক্ষিত বেকারত্ব বাড়ার কারণ কি, আর এই সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার জন্য করণীয় কি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে বলছিলাম, আমাদের দেশের শিক্ষিত বেকারত্বের হার বেড়ে চলেছে। প্রতি বছর লক্ষ লক্ষ অনার্স মাস্টার্স ডিগ্রিধারী কর্মবাজারে প্রবেশ করছেন, কিন্তু কাঙ্ক্ষিত কর্মসংস্থান মিলছে না। কারণ কি? কারণটা বহুবিধ, কোনো একটা কারণকে আমরা দায়ী করতে পারি না। কারণ দেশের জনসংখ্যা বেড়ে চলেছে এবং সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা সম্প্রসারণ হচ্ছে। বিশেষ করে আমাদের অতি সম্প্রতি বিগত 2 দশকের মধ্যে বাংলাদেশে এখন প্রায় 111টি প্রাইভেট ইউনিভার্সিটি এবং 50টার মতো পাবলিক ইউনিভার্সিটি কাজ করছে এবং তারা লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট তৈরি করছে। কিন্তু এদের সাথে তাল মিলিয়ে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। অর্থাৎ আমাদের এখানে যথেষ্ট শিল্পায়ন অথবা চাকরির সুযোগ সুবিধা হচ্ছে না। সুতরাং স্বাভাবিকভাবে এইসব গ্র্যাজুয়েটরা বেকার হয়ে যাচ্ছে। তাছাড়া এখানে কাজ করে তাদের জন্য তাদের মনোমতো এবং তাদের প্রয়োজনীয় যেসব এমপ্লয়মেন্ট সেগুলো হচ্ছে না। তাছাড়া সাবজেক্ট যেগুলো কর্মমুখী যেসব সাবজেক্ট সেগুলোরও সমস্যা রয়েছে। এজন্য সুসমন্বিত যদি আমাদের যে একটা ব্যবস্থা সিস্টেম থাকতো, যেখানের মধ্যে আমাদের গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা কাজ করছে, সঙ্গে তাদের এমপ্লয়মেন্টের সাথে যদি দৃষ্টি রেখে যদি আমাদের গ্র্যাজুয়েট অথবা ভোকেশনাল সেক্টরে আমাদের যদি ট্রেনিং থাকতো, এডুকেশন থাকতো, তাহলে কর্মসংস্থানের সাথে আমাদের যেসব এমপ্লয়মেন্ট অর্থাৎ এমপ্লয়মেন্টের সাথে শিক্ষার একটা সমন্বয় সাধিত হতো। তাহলে সেটা না হওয়ার কারণেই এখানে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে চলেছে। স্যার, আমরা যদি বলি আপনাকে আপনার কথাগুলো সামারাইজ করি, যেভাবে শিক্ষিত এরকম যুবকরা, যুবক যুবতী কর্মক্ষেত্রে প্রবেশ করছেন, সেভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়া, এটা একটা কারণ। বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ একটা কারণ, অথবা কর্মসংস্থান যেভাবে রয়েছে সেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ম্যাচিং না করার কারণে মূলত এই শিক্ষিত জনশক্তি কর্মক্ষেত্র তৈরি করতে পারছে না বা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছে না।
এটি মূলত মূল কারণ। মূল আরো কারণ। পারিপার্শ্বিক আরো অনেক কারণ আরও রয়েছে। অনেক কারণ রয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছে আবার আসবো। আবুল কাসেম মোহাম্মদ শফিউল্লাহ স্যার, জি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার বলছিলেন যে কয়েকটি কারণের কথা বলছিলেন, তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কারণ আমরা জানলাম। এই যে বেকারত্ব দূরীকরণে আপনাদের ইসলামী ব্যাংকিংয়ের কী ধরনের কার্যক্রম বর্তমানে পরিচালিত হচ্ছে? দেখেন, আমাদের স্বাধীনতা উত্তর যতগুলো সেক্টর ফ্লারিশিং হয়েছে বেশি মাত্রায়, তার মধ্যে ব্যাংকিং সেক্টর একটা। এক্ষেত্রে অনেকের আছে, নানা ধরনের মতামত আছে। কেউ বলছেন এত ব্যাংক দরকার নেই, কেউ বলছেন আছে। এটাকে আমরা যদি ছাপিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি যে এত অধিক মাত্রায় ব্যাংক দেওয়ার কারণে অনেকগুলো এমপ্লয়মেন্ট সৃষ্টি হয়েছে। কিন্তু ব্যাংকেও আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে দক্ষ জনশক্তির অভাব আছে। আমরা দুই একটা অথবা কতক ইউনিভার্সিটি পাবো যেখানে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স আছে, অর ইন্স্যুরেন্স এটসেট্রা অ্যান্ড সো অন। কিন্তু সেখানেও যে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স গেদার করার মতো কোনো ট্রেনিং দেয়া, সেটা অভাব সেখানেও আমরা আছে। এখানে কথা বলছিলাম স্যার যে বেকারত্ব দূরীকরণে ইসলামী ব্যাংকিং কী ধরনের কার্যক্রম পরিচালনা হ্যাঁ, করছে? আমি এই জন্য ওদিকে যাচ্ছি। আচ্ছা, এই সমস্ত কারণে ব্যাংকগুলো সঠিক তার জনশক্তিভাবে, আমরা তো হিউম্যান রিসোর্স বলি, অধুনা যে সাংগঠনিকভাবে অধুনাকালে যে বিষয়টা ব্যবহৃত সেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। তো আমরা যদি ব্যক্তি পর্যায়ে ধরি হিউম্যান রিসোর্স, আমরা কিন্তু জনগণকে সম্পদ বলছি। এবং কোরআন সুন্নাহর কোথাও কিন্তু জনগণকে বোঝা বলা হয়নি, কোথাও না। এটা সম্পদ, কিন্তু সম্পদের সঠিক ব্যবহারটা আমরা করতে পারি কি না সেটা হচ্ছে আমাদের একটা বিষয়। তো ইসলামী ব্যাংকগুলো যে কাজটা করছে, যে 10টা ফুল ফ্লেজ ইসলামী ব্যাংক আছে এবং 32টা ব্যাংক ইসলামিক উইন্ডো বা ব্রাঞ্চের মাধ্যমে তাদের অ্যাক্টিভিটিসগুলো রান করছে, এখানে একটা বিশাল জনশক্তির যে এমপ্লয়মেন্ট দরকার, একটা ফিল্ড সেখানে সৃষ্টি হয়েছে। কিন্তু এই ফিল্ড সৃষ্টি হওয়ার সাথে সাথে আমরা যে বাজার থেকে এই লাইনে এমন কিছু পিপল পাবো যারা অলরেডি গেইন অথবা হ্যাভিং এক্সপার্টাইজ, এই ধরনের কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটা আমাদের ভিসি স্যার বলতে পারবেন যে বাংলাদেশে যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানের অধিকাংশগুলোতেই ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফিনান্সকে শিক্ষা দেওয়ার মতো থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি এমন কোনো বিভাগ সৃষ্টি হয় না আজ পর্যন্ত। হয়তো দু একটা কোর্সের ভিতরে দু একটা সাবজেক্ট পড়ানো হয়, এবং এভাবে পড়ানোর মধ্যে দিয়ে আমরা ভালো কিন্তু ইসলামী ব্যাংকার পাচ্ছি না। তো ইসলামী ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ইসলামী ব্যাংকিংও একটা ডেফিনেটলি রোল প্লে করছে। অবশ্যই ইসলামী ব্যাংকিং বাংলাদেশে বর্তমানে 50,000-এর বেশি লোক কেবলমাত্র ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করছে। এবং এখানে হয় কি যে তারা যে কোনো সাবজেক্ট থেকে আসুক, আমরা ধীরে ধীরে তাদেরকে তৈরি করে নিই। এটা একটা দিক। আমি যেটা বলছি, আর যে আপনার অন্যান্য পর্যায়ে আমরা যদি সামগ্রিকভাবে দেখি, সেসব জায়গাগুলোতে আরও যে ইসলামী ব্যাংকিংয়ে একটা কর্মক্ষেত্রের সুযোগ হয়েছে, ইসলামী ব্যাংকিং এই কর্মসংস্থানের ক্ষেত্রে, বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে আর কি কি সাইটগুলোতে ইসলামী অবদান রাখছে? আমরা যতগুলো অ্যাসেট ক্রিয়েট করি বা ফিনান্স করি, সেটা যদি কোনো এন্টারপ্রেনার হয় নতুন, সেখানে যদি কোনো ইসলামী ব্যাংক ফাইন্যান্স করে, সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। এছাড়া যে কোনো বিজনেস এক্সপানশনে অথবা যে কোনো বিজনেস যদি এক্সটেনশন করা হয়, সেক্ষেত্রেও কিন্তু বিশাল ম্যান পাওয়ারের দরকার। এবং এই কারণে কেবলমাত্র আপনি যেটা বললেন যে ডিরেক্টলি এমপ্লয়মেন্ট জেনারেট করা হয়েছে হয়তো 50,000, বাট এর সাথে যে লিঙ্কড যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ব্যাক এন্ডে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেখানে তো লাখো লাখো লোকের কর্মসংস্থান। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যে ফুল ফ্লেজ এত বড় একটা ব্যাংক, হ্যাঁ, যার লাখো কোটি টাকার উপরে ডিপোজিট এবং ইনভেস্টমেন্টও তারা সেভাবে করছে, কেবলমাত্র তারাই তো কোটি কোটি এমপ্লয়মেন্ট সৃষ্টি করেছে। উদ্যোক্তা তৈরিতেও তো, হ্যাঁ, সেখানে ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তা আছে, আপনার কর্পোরেট বডি আছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করে, আমরা রিটেল কোনো ইনভেস্টমেন্ট করতে পারছি কিনা, এসএমইতে ইনভেস্টমেন্ট করতে পারছি না, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে, এবং সেখানে মাইক্রো কটেজ থেকে যা আছে সব কিছু কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া আইটি সেক্টরের কথা বলি, সরকার কিন্তু বাংলাদেশ ব্যাংক আইটি সেক্টরকে নানাভাবে উৎসাহিত করতেছে। যে আমরা ফ্রিল্যান্সারদের কথা বলি, যারা বর্তমানে ভালো একটা বৈদেশিক ফরেন কারেন্সি তারা গেইন করতেছে। এইভাবে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং ইসলামী ব্যাংকগুলো যে অসংখ্য খাত সৃষ্টি করতেছে, সেখানে কিন্তু বিপুল ধরনের আবার এমপ্লয়মেন্ট দরকার। বাট সেখানেও একটা আবার জিনিস আমরা পাচ্ছি বা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আবার সেই দক্ষ লোক নেই। এবং আমাদের দেশে আপনি যে কথাটা বললেন যে এতগুলো বেকার, আমরা কিন্তু সবাই খালি পড়ালেখা করি চাকরির জন্যে। এই মন মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। এই যে মেন্টালিটিটা আমাদের চেঞ্জ করতে হবে। বাইরের দেশে আমরা কি দেখি, বাইরের দেশে আপনার এই যে
কন্ট্রাক্ট ফার্মিং বলি বা ফার্মিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো স্টুডেন্টগুলো এবং এডুকেটেড হাইলি এডুকেটেড স্টুডেন্টগুলো সেখানে যায় এবং তারা সেখানে কাজ করে। আর আমরা একটু MA পাস করে বা অনার্স পাস করে আমরা চিন্তা করি আমি 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 এগুলি কেন করবো, আমি কৃষিকাজে কেন যাব। কিন্তু আমার মেধা আর একটা জেনারেল ফার্মারের মেধা কিন্তু এক না। সুতরাং কেবলমাত্র চাকরি করলেই আমার এমপ্লয়মেন্টটা সৃষ্টি হবে তা কিন্তু না। আমি যদি এন্টারপ্রেনার হই তাহলে আমি কিন্তু আবার হাজারো কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং এই সুযোগ আছে। এই জন্যই বাংলাদেশে আমরা যেটা বলি অ্যাজ এ ব্যাংকার, আমরা যেটা বলি আপনার টাকা থাকলে আপনি বিশাল কিছু করবেন তা কিন্তু না। এদেশের যারা আকিজ গ্রুপের কথা বলেন অথবা আপনার PHP গ্রুপের কথা বলেন, এরকম যে যারা জায়ান্ট গ্রুপ তাদের প্রত্যেকেই দেখেন তাদের যে মূল যিনি পার্সন, মূল কি পার্সন, উনি দেখা যাবে ঢাকা শহরে 100 টাকা নিয়ে আসছে, 200 টাকা নিয়ে আসছে, 500 টাকা নিয়ে আসছে। বাট আল্লাহ তাআলা তাদের মাথায় এমন মেধা দিছে তারা আজকে লাখো লাখো লোকের চাকরির ব্যবস্থা করছে। শিক্ষিত জনগোষ্ঠী এটাও মাথায় রাখতে হবে যে আমাদের শুধু চাকরিটাই কর্মসংস্থান নয়, আমাদের Definitely উদ্যোক্তা no. হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হলে আমরা আবার অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা এবং করতে চাকরির ক্ষেত্রে আমরা যারা চাকরি করি, আমরা একটা কথা বলি, আমি যত বড় অফিসারই হই না কেন, প্রাইভেট পাবলিক, আমি কিন্তু যাওয়ার দিন রিটায়ারমেন্টের দিনে আমার হাতে কিন্তু কিছু নাই, কিছু একটা টাকা ধরায় দেয়, এটা 1 কোটি 2 কোটি 5 কোটি যাই হোক ধরায় দেয়। কিন্তু আমি যদি একটা শিল্প প্রতিষ্ঠান করতে পারি, ছোট হোক আর বড় হোক, আমার কিন্তু একটা কিছু আছে, একটা অ্যাসেট আছে। তো যারা চাকরি করে এদের আসলে একটা 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 নিরাপত্তা লাইফ লিড এটা করে বা দীর্ঘমেয়াদী নিরাপদ লাইফ দেশের লিড করে আমরা বলি। কর্মসংস্থান সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে তার অবশ্যই। প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম। তার প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, এবং ধন্যবাদ এটা স্যার। শুধু দুনিয়াবী দৃষ্টিতে না, এই যে হাজার হাজার লোকের আপনি কর্মসংস্থান সৃষ্টি করলেন, তারা আপনার মাধ্যমে রেজেক পাচ্ছে, আল্লাহ তাআলা রেজেক প্রোভাইড করতেছেন, এবং এর মাধ্যমে তারা যতগুলো ভালো কাজ করতেছে প্রত্যেকটা ভালো কাজের সব কিন্তু একটা ওই অংশ পাবে। মালিক পক্ষ ধন্যবাদ পাচ্ছে। আপনাকে ডক্টর আব্দুর রব স্যার। এই যে স্যার আপনি প্রথমে বলছিলেন যে বেকারত্বের, শিক্ষিত বেকারত্বের সংখ্যা যে বেড়ে চলেছে তার জন্য কয়েকটি কারণের কথা বলছিলেন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আপনার যে কর্মবাজারের একটা মিসম্যাচ রয়েছে, যে শিক্ষিত যুবকরা যেভাবে বের হচ্ছে, যুবক যুবতী, সেভাবে কর্মক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ নেই। আবার কর্মসংস্থান যেভাবে রয়েছে সেভাবে শিক্ষা ব্যবস্থাটা আমাদের জন্য পরিপূরক না। তো এই যে একটা মিসম্যাচ চলছে এবং সেই কারণে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে, তো আপনার অভিমত কি এবং এক্ষেত্রে করণীয় কি কি রয়েছে এই মিসম্যাচ দূরকরণের ক্ষেত্রে? এটা হলো কি, এডুকেশন যেটা, সেটা যে শুধুমাত্র চাকরি করার জন্য সেটা না। এডুকেশনের মূল ফিলোসফি যদি দেখি, একটা সুশিক্ষিত আলোকিত জনসংখ্যা প্রজন্ম তৈরি করা। তো সেটার মধ্যে যেমন খুব মেধাবী যারা, তারা ফিলোসফি পড়বে, তারা হিস্ট্রি পড়বে, তারা গবেষণায় থাকবে, তাদের এত বেশি সংখ্যার দরকার নেই, মেধাবী লোকজন ওখানে যাবে। কিন্তু আমাদের দেশে উল্টোটা হয়। আমরা সবাই উচ্চ শিক্ষিত হতে চাই। এক্স্যাক্টলি। আমাদের এখানে মিডিওকার যারা, তাদেরকে ভোকেশনাল অর্থাৎ কর্মমুখী শিক্ষা যদি দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, যেমন আমাদের দেশে প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে কাজ করছে, কিন্তু তারা বেশিরভাগই আনস্কিল্ড। ওদেরকে যদি আমরা ভোকেশনাল ট্রেনিং দিয়ে দিতাম তাইলে তাদের ইনকাম ম্যানিফোল্ড বেড়ে যেত। দেখা যাচ্ছে যে ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে, ফিলিপাইন্স, ওই সাউথ ইস্ট এশিয়ার দেশ থাইল্যান্ড থেকে যাচ্ছে ট্রেন্ড নার্স, হাজার হাজার নার্স নিয়ে যাচ্ছে মিডল ইস্টে, ইউরোপে। এখন যদি আমরা যদি এরকম নার্সিংয়ের ট্রেনিং দিয়ে আমরা এরাও শিক্ষিত হলো, সাথে সাথে তাদের এখানের মধ্যে গেলে যদি তারা ধরেন $1,00,000 ইনকাম করে, যদি শিক্ষিত হয়ে যায় তারা $3,00,000, 3 গুণ তারা কি পাবে। এভাবে স্কিল্ড যদি ইঞ্জিনিয়ার অথবা আইটি সেক্টর বলেন, আজকাল পৃথিবীতে খুবই ডিমান্ড, CSE, EEE এইগুলোতে যদি আমরা তাদেরকে যদি শিক্ষিত করে পাঠাই, তাহলে তারা অনেক বেশি ইনকাম করতে পারবে। শুধু চাকরি করতে হবে তা না, আউটসোর্সিং করে বাসা থেকেই তারা লক্ষ লক্ষ মানুষ এখানের মধ্যে বিলিয়নস অফ ডলার তারা এখানে রেমিটেন্স নিয়ে আসবে। আমরা বলতে পারি যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, দেশের এবং আন্তর্জাতিক বাজারে যে কর্মসংস্থানের যে সুযোগ রয়েছে, যেই সেক্টরে যে ধরনের জনশক্তি দরকার সেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ডিজাইন করা, উচ্চশিক্ষার জন্য যাদের দরকার, গবেষক দরকার, সেই পরিমাণ গবেষক তৈরির জন্য ক্ষেত্র তৈরি করা এবং একটা প্ল্যানিং আর কি, আমাদের সুসমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমাদের শিক্ষিত জনসংখ্যা ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে আমরা পরিকল্পনার মাধ্যমে বাজারের ডিমান্ড অনুযায়ী আমাদের পপুলেশন গ্রোথের ট্রেন্ড বিবেচনা করে
এবং আমাদের বিভিন্ন সেক্টরে যে তার রিকোয়ারমেন্টস Requirement সেইগুলো অনুযায়ী- এক্স্যাক্টলি সেইগুলো দেখে তারপর যদি আমরা প্ল্যানিংয়ের মাধ্যমে যদি সুসমন্বিতভাবে ইন্টিগ্রেটেড Integrated. ওয়েতে যদি আমরা শিক্ষার একটা প্ল্যানিং করি, তাহলে দেখা যাবে যে শিক্ষিত বেকাররা আর বেকার থাকবে না, তারা দেশে এবং দেশের বিদেশে বাইরে। তারা ভালোভাবে এমপ্লয়মেন্ট পাবে এবং এরকম বেকারত্বের বোঝা ধীরে ধীরে কমে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি মূল্যবান কথা বলেছেন যে আমাদের একটা সুসমন্বিত একটা প্ল্যানিং দরকার, এক্স্যাক্ট যে প্ল্যানিংয়ের মধ্যে থাকবে যে দেশে কর্মসংস্থানের সুযোগ কীরকম রয়েছে এবং বাইরে কীরকম রয়েছে, সেই অনুযায়ী একটা প্ল্যানিং থাকবে এবং সেভাবেই শিক্ষা ব্যবস্থাটাকে ডিজাইন করা। এবং এই যে অনার্স মাস্টার্স পর্যায়ে যে আমাদের যে যাদেরকে ভর্তি করানো হচ্ছে, সেই ক্ষেত্রেও একটা এখানে করা যে যেমন আমি একটু বলি যে আমরা সাধারণত দেখি ফিলোসফি ডিপার্টমেন্ট, জি ফিলোসফি কারা হবে? সবচেয়ে মেধাবী যারা, জি তারা পড়াশোনা করবে, গবেষণা করে, হিস্ট্রি, লিটারেচার। এখন দেখা যাচ্ছে যে আমাদের সমাজে যারা পড়াশোনার পেছনে, তারা ওইসব ডিপার্টমেন্টে যায়। রাইট। আর সবচেয়ে মেধাবী যারা, তারা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ওইগুলো যাচ্ছে, এবং অনেকাংশে দেখা যায় যে মেধার অপচয় হয়। অপচয় হচ্ছে। হ্যাঁ, তো এই অপচয় রোধ করার জন্য উপযুক্ত যেসব স্টুডেন্টস, তাদেরকে উপযুক্ত তাদের অ্যাপটিচিউড, ঝোঁকগুলো, প্রবণতা দেখে তাদেরকে যদি পড়ানো হয় এবং বাজারের সাথে মানে মিল রেখে, তাইলে দেখা যাবে যে এই সমস্যাটা অনেকাংশে কাটিয়ে ওঠা যাবে। এই ক্ষেত্রে স্যার আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন, যে শিক্ষা ব্যবস্থার সংস্কার নাকি শিক্ষা ব্যবস্থার সাথে কর্মসংস্থানের সমন্বয়? দুইটাতেই মনোযোগ দিতে হবে। তবে এডুকেশন সিস্টেমটা কর্মমুখী আমরা 1 নম্বর করব। 2 নম্বর, আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, লাগসই, ট্যাক্সই, যেটা মানে কি করে আর কি, আমাদের সাস্টেইনেবল, এইগুলো দেখে আমাদের এরকম সেক্টরসগুলো খুলতে হবে। যেসব এক্স্যাক্টলি আমরা পড়ালাম মানে ফিল্ডে, দেখা গেল ওখানে ডিমান্ড নেই, তাইলে এই জন্য আমাদের সেরকম যে সেক্টরগুলো, আমাদের ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কোন ইন্ডাস্ট্রি যেগুলোর মধ্যে লেবার ইন্টেন্সিভ, তারপরে এগ্রিকালচারের কথা বললেন, সেখানের মধ্যে মডার্ন যদি আমরা টেকনোলজি নিয়ে যদি আমরা এগ্রিকালচার করি, তাহলে সেখানের মধ্যেও আমরা কি করতে পারি, বিপুল লোককে আমরা গ্যাপ অ্যানালাইসিস করে আমাদের এটাকে ডিজাইন করতে হবে। Exactly. যে এইটাই পরিমাণ ঠিক আমাদের করতে গ্যাপ আছে সেই পরিমাণ জনশক্তি তৈরি করা, অথবা করতে হবে। যে পরিমাণ জনশক্তি রয়েছে সেই জনশক্তির চাহিদা মোতাবেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা করতে হবে এবং দেশের চাহিদাকে এখানে রাখতে হবে, দেশের চাহিদাকে বিবেচনা। থ্যাংক ইউ স্যার, আপনার কাছে আবার আসবো। তো সফিউল্লাহ স্যার, আপনার কাছে আসছি। তো আপনি বলছিলেন যে এই যে বেকারত্ব দূরীকরণে ইসলামী ব্যাংকিং অনেক ভূমিকা রয়েছে, একটা ম্যান পাওয়ারেতে এমপ্লয়মেন্ট হচ্ছে, তাছাড়া তারা বিভিন্ন শিল্পায়নের ক্ষেত্রে ভূমিকা রাখছে, ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে সেখানেও এরকম কর্মসংস্থানের অনেক সুযোগ তৈরি হচ্ছে। তো এই যে বেকারত্ব দূরীকরণে ইসলামী ব্যাংকিংয়ের আর কি ধরনের ভূমিকা পালন করা উচিত, কোথায় আর গ্যাপ রয়েছে? আপনি দেখেন, ওই যে স্যার যেটা বলছিলেন যে আমাদের আসলে আমরা ব্যালেন্সড ইকোনমি দরকার, এবং ইসলাম সব জায়গায় ব্যালেন্সড এই শব্দটা সুষমর কথা বলছে। সুষম বন্টন, সুষম বন্টন মানে আপনি 10 টাকা পাবেন, আমি 10 টাকা, তা কিন্তু না। আমার 10 টাকা দরকার, আমি 10 টাকা পাবো, আপনার 20 টাকা দরকার, আপনি 20 টাকা পাবেন, মৌলিক প্রয়োজনগুলো পূরণ করার জন্যে। জি। তো ইসলামী ব্যাংকগুলো, বাংলাদেশে যে আমরা ইসলামী ব্যাংকিং করছি, আমি এতটুকু বলবো যে আমরা যে মোড অফ ফাইন্যান্সগুলো আমরা ফলো করতেছি সবগুলো ইসলামিক, কোনো সন্দেহ নেই। বাট এগুলোর ভিতরে সবচেয়ে ভালো যে দুটো ছিল, ইকুইটি বেসড যে ফাইন্যান্সিংটা, আমরা মোজারাবা মোশারাকার কথা বলি, একটা ভেঞ্চার ক্যাপিটাল পার্টনারশিপ বিটুইন লেবার অ্যান্ড ক্যাপিটাল অর বিটুইন দ্য ইকুইটি পার্টনারশিপ, এগুলো যদি আমরা বেশি মাত্রায় করি, বেশি মাত্রায় এন্টারপ্রেনার সৃষ্টি হবে। আপনি দেখেন আজকে বাংলাদেশে অনেক মেধাবী ছাত্র আছে, তারা কিন্তু ব্যবসা করতে চায় এবং তারা উদ্যোক্তা হতে চায়, এবং সরকারও স্টার্ট আপ একটা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা। ব্যাংকগুলো সেই স্টার্ট আপ এতে ফাইন্যান্স করলে বাংলাদেশ ব্যাংক থেকে আবার রিফাইন্যান্স পায়, একটা সুযোগ আছে, অথবা এখানে কম মার্জিনে ফাইন্যান্স করা যায়। আপনি বলছেন এই দুটো মোড অফ ফাইন্যান্সে যদি বিনিয়োগ করা যায়, উদ্যোক্তা তৈরি হয়। হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছি যে এই মেধাবী ছাত্রগুলো যখন আমাদের কাছে আসে, আমরা কিন্তু ফাইন্যান্স করতে পারি না অনেকাংশে। কেন করতে পারি না? আমরা ওই যে সিকিউরিটি বেসড ফাইন্যান্স খুঁজি, যে তার কোলাটারাল সিকিউরিটি কোথায়, এবং আরেকটা হচ্ছে যে কোলাটারাল সিকিউরিটি না থাকলেও আমরা গ্যারান্টিতে অনেক সময় দেখা গেল যে একটা ইয়াং ছেলে এমএ পাস করে আসছে, তার পক্ষে গ্যারান্টি কে দিবে? অনেকে দিতে চায় না, তেমন গুরুত্ব দেয় না। এই যে ল্যাক অফ দিস ইনস্ট্রুমেন্ট অর সিকিউরিটি অর কোলাটারাল সিকিউরিটি, এই সমস্ত অভাবে
আমরা নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে পারি না। কিন্তু আমার মনে হয় বা আমি এটা মনে প্রাণে চাই যে প্রত্যেকটা ইসলামী ব্যাংক তার যদি 100 কোটি টাকা ইনকাম করে বা প্রফিট করে, তার নেট প্রফিটের আমরা বলতে পারি নেট প্রফিটের 2% হোক 5% হোক একটা ফান্ড সে বিল্ড আপ করবে। এক্স্যাক্টলি, এই ফান্ডটা পুঞ্জীভূত হবে হয়তো 5 কোটি 10 কোটি। আমরা যদি 1000 কোটি প্রফিট করি, যদি 2% হয় তাহলে কত কোটি টাকা? 20 কোটি টাকা আসতেছে। 20 কোটি টাকা কিন্তু একটা ছোট কথা না। 1000 কোটি 2% 20 কোটি টাকা। তো 20 কোটি টাকা কিন্তু একটা ছোট্ট একটা অ্যামাউন্ট, একটা বড় একটা অ্যামাউন্ট। এটা তো পুঞ্জীভূত হবে, কিউমুলেটিভ হবে। সুতরাং আমরা যদি এই ক্ষেত্রে আমাদের যে সমস্ত তরুণ মেধাবী উদ্যোক্তা আসার চেষ্টা করতেছে, তাদেরকে আমরা এই ক্ষেত্রে আমরা কোর্স এর ভিত্তিতে ফাইন্যান্সিং করতে পারি। ঠিক আছে, তোমাকে আমি 50 লাখ টাকা দিলাম, তোমাকে অতিরিক্ত কিছু দিতে হবে না, তুমি শুধু ওটাই আমাকে রিপে করবে। অথবা তোমাকে আমি অনলি 3 or 4% তোমার সাথে আমার শেয়ারিংয়ে আমি চলে গেলাম। যদি ইসলামী ব্যাংকগুলো এটা নেয়, আমার মনে হয় যে বাংলাদেশে ভালো ভালো উদ্যোক্তা সৃষ্টি হবে। বাট সমস্যা হলো যে আমরা ব্যাংকাররা অলওয়েজ প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে চাই, অলওয়েজ প্রফিট ম্যাক্সিমাইজেশন। কিন্তু এই ক্ষেত্রে আমরা স্যার অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যে আপনি যারা বলছেন ইসলামী ব্যাংকগুলো এই ধরনের একটা ফান্ড বিল্ড আপ করে এই যে আপনার ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে আপনার মোড অফ যে ফাইন্যান্স আপনি বললেন মোদারাবা মুশারাকাতে যদি বিনিয়োগে একটু এগিয়ে আসে, তাহলে আমাদের আরও এই কর্মসংস্থান বেকারত্ব দূরীকরণে বড় ধরনের একটা সহযোগিতা পারবে। স্যার আমি যদি আপনার কাছে একটু 30 সেকেন্ডে একটু জানতে চাইবো যে আমাদের শিক্ষিত বেকাররা এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তারা যেহেতু আমাদের দেশের 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্র, এই কারণে তারা সেই ধরনের সেখানে বেতন ভাতা এবং সুযোগ সুবিধাও কম। তারা সেই কর্মক্ষেত্রে প্রবেশ করার চাইতে বেকার থাকাকে পছন্দ করেন বেশিরভাগ ক্ষেত্রে। এই ক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে তাদেরকে মোটিভেট করতে হবে। জি। তারপর হলো কি আমাদের সরকারকে উদ্যোগ নিতে হবে, কারণ সরকার তো জনগণই পাঠায়। সরকার যদি এই মানে তাদের সুন্দর মনোভাব নিয়ে কল্যাণমুখী মনোভাব করতে হবে যে আসলে কোনো কাজই হচ্ছে আপনার এক্স্যাক্টলি কোনো কিছু তাদেরকে এরকম করে প্রশিক্ষিত করতে হবে। বিদেশে দেখা যায় যে বিদেশে তো আসলে কেউ কোনো কাজকে নেগলেক্ট করে না, কারণ জাস্টিসের ছেলে দেখা যাবে যে রং মিস্ত্রি হচ্ছে, কার্পেন্টার হচ্ছে। তো এখানের মধ্যে ওই তাদের যে মেন্টালিটি সাইকি সেইগুলোকে তারা ওই রকম তৈরি করে নিয়েছে। আমাদের দেশে এরকম করতে হবে। সামাজিক সম্মান এটা তো আর তাদের হাতে নেই, এটা টোটাল একটা সিস্টেম। তো সিস্টেমের মধ্যে দেশের গবেষকদের এবং যারা পলিসি মেকার, রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, শিক্ষক, তাদের সবার মধ্যে একটা সমন্বিত চিন্তার উদ্রেক ঘটাতে হবে যে এরকম শিক্ষিত লোকদেরকে আমরা কোন কোন ক্ষেত্রে দেব, যারা কম পড়াশোনা করেছে তাদের কিভাবে আমরা অ্যাকোমোডেট করব, এবং দেশের চাহিদা বিদেশের চাহিদা বাজার অ্যানালিসিস করা যে কোন বাজার এখন আমরা যেটা পয়েন্টে প্রশ্ন করছিলাম স্যার, যে এই যুবকদেরকে বোঝাতে হবে, মোটিভেশন চালিয়ে যেতে হবে যে কোনো কাজই অসম্মানের নয়। যেমন আমরা বহির্বিশ্বের যদি দিকে তাকাই, তারা যে কোনো কাজকেই মানে খুব স্বতঃস্ফূর্তভাবে তারা করে। জিনিসটা করলে হবে না, কারণ এটা তো হুট করে করা যাবে, ইট উইল টেক টাইম। এজন্য কি করতে হবে যে ছোটখাটো যেসব জব আছে অথবা বেকার তাদের প্রণোদনা দিতে হবে, এবং ছোটখাটো কাজ যেমন পাঠশালা স্কুলে আমাদের প্রচুর শিক্ষকের দরকার, তাদেরকে ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে তাদের যদি বেতন বাড়িয়ে দেওয়া হয়, নার্সদের বেতন বাড়িয়ে দেওয়া হয়, ছোট ছোট চাকরিতে যদি আমরা বিদেশে পাঠানোর জন্য তাদের জন্য ইনসেনটিভস দিতে হবে, আর সঙ্গে সঙ্গে তাদেরকে সেই মেন্টালিটি গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দিতে হবে। ধন্যবাদ স্যার, প্রফেসর ডক্টর আব্দুর রব স্যার এবং AQM সফিউল্লাহ স্যার, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে অত্যন্ত মূল্যবান আপনারা কথা বলেছেন। বিশেষ করে বেকারত্ব দূরীকরণের বিষয়টা আমাদের বর্তমান সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে যেটি আমরা জানতে পারলাম যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং শিক্ষার মান উন্নয়ন করা, অথবা কর্মসংস্থানের সাথে রিলেট করে শিক্ষা ব্যবস্থার সংস্কার করা গেলেই শিক্ষিত বেকারত্বের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আশু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আজ এ পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াতে তৈয়বা দান করুন, সেই আবেদন রেখে এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।